ফিল্মটি শুরু হয় একটি ছোট মেয়েকে দিয়ে, যে আরামে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ করেই টিভির সিগন্যাল বন্ধ হয়ে যায়। স্ক্রিনে একটি জরুরি সংবাদ ভেসে ওঠে, যেখানে জানানো হয় যে সারা বিশ্বজুড়ে একটি প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি কোনো সাধারণ ভাইরাস নয়, বরং এমন এক ভয়ঙ্কর সংক্রমণ যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই মানুষকে রক্তপিপাসু পশুর মতো বানিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা আগেই অনুমান করেছিলেন যে এই ভাইরাস খুব অল্প সময়ের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তাই সবাইকে নিজ নিজভাবে সতর্ক থাকতে হবে। আমরা দেখতে পাই এই শিশুদের মা ভীষণভাবে আতঙ্কিত। তিনি ফোনে তার স্বামী একজন পাইলটের সঙ্গে কথা বলছেন। পাইলট জানান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংক্রমিত মানুষদের এখন ফ্যারাল বলা হচ্ছে, আর তারা চারদিকে ছড়িয়ে পড়ছে। এই ফ্যারেলরা দেখতে জম্বির মতো হলেও জম্বিদের তুলনায় অনেক বেশি দ্রুত ও শক্তিশালী। এমনকি তারা চিন্তাভাবনাও করতে পারে। ইতোমধ্যেই তারা বহু শহর ও এলাকা দখল করে নিয়েছে, আর যে এলাকায় তারা এখন রয়েছে সেটিই সবচেয়ে বিপজ্জনক। পাইলট তার স্ত্রীকে বলেন, তোমাদের এখনই এই সমাজ ছেড়ে চলে যেতে হবে। ফোন কাটার আগে নিজের মেয়ে অ্যাবিগেলকে একটু আনন্দ দেওয়ার জন্য তিনি সেই ব্রেসলেটটি দেখান, যা অ্যাবিগেল নিজেই তার বাবার জন্য বানিয়েছিল। তিনি প্রতিশ্রুতি দেন সবসময় এটি সঙ্গে রাখবেন এবং খুব শিগগিরই তাদের কাছে পৌঁছে যাবেন। এরপর তারা নিজেদের বাঁচাতে বাইরে ছুটে যায়। কিন্তু বাইরের দৃশ্যটি ছিল ভয়াবহ। চারদিকে সাইরেনের শব্দ, মানুষের চিৎকার আর অসংখ্য ফ্যারেল ঘুরে বেড়াচ্ছে। তারা দৌড়ে গাড়ির দিকে যায়। ঠিক সেই সময়ই একটি ফ্যারেল তাদের মায়ের ওপর আক্রমণ করে। চোখের পলকে অ্যাবিগেলের সামনেই তার মা একটি ফ্যারেলে পরিণত হয়। আতঙ্কে অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে। গাড়ির নিচ থেকে সে দেখতে পায় যে ফ্যারেলটি তার মাকে আক্রমণ করেছিল, সেই একই ফেরাল তার ভাইকেও আক্রমণ করে সংক্রমিত করেছে। এই দৃশ্য দেখে অ্যাবিগেল ভীষণ কষ্ট পায়, কিন্তু সে নীরব থাকে, কারণ সামান্য শব্দ করলেই ফেরালটি তাকেও আক্রমণ করবে। গাড়ির নিচে লুকিয়ে থাকার কারণে ফেরালটি অ্যাবিগেলকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। অ্যাবিগেল ভাবে সে বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই তার নিজের মা, এখন একজন ফেরাল, অ্যাবিগেলকে দেখে তার দিকে ছুটে আসে তাকে মেরে ফেলতে। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। অ্যাবিগেল দেখে একজন লোক গুলি করে তার মাকে ফেলে দিয়েছে এবং তাকে বাঁচিয়েছে। এই লোকটির নাম ক্যাসিয়াস। তিনি স্নেহভরে অ্যাবিগেলকে গাড়ির নিচ থেকে তুলে নেন, কোলে নেন এবং তাকে সান্ত্বনা দেন। এই সময় ক্যাসিয়াস লক্ষ্য করেন অ্যাবিগেলের দৃষ্টি একটি ছোট শিশুর দিকে স্থির হয়ে আছে। তিনি বুঝতে পারেন এটি অ্যাবিগেলের ভাই, যে এখন ফেরালে পরিণত হতে চলেছে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে কান ঢেকে রাখতে বলেন, তারপর তার ভাইয়ের মাথায় গুলি করে তাকে চিরতরে মেরে ফেলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অ্যাবিগেলের পুরো পৃথিবী বদলে যায়। তার পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, আর সেই দিন থেকেই ক্যাসিয়াসই তার পরিবার হয়ে ওঠে। তিনি হয়ে ওঠেন তার শিক্ষক ও রক্ষক। এরপর গল্পটি 10 বছর এগিয়ে যায়। পৃথিবী সম্পূর্ণভাবে বদলে গেছে। চারদিকে শুধু নিস্তব্ধতা। অধিকাংশ মানুষ হয় মারা গেছে, নয়তো ফেরালে পরিণত হয়েছে। শহরগুলো ফেরালে ভরে যাওয়ায় ক্যাসিয়াস ও অ্যাবিগেল এখন জঙ্গলে বসবাস করছে। অ্যাবিগেল আর আগের সেই ভীত ছোট মেয়ে নয়। ক্যাসিয়াসের কঠোর প্রশিক্ষণে সে এখন একজন যোদ্ধায় পরিণত হয়েছে। লড়াই, শিকার আর বেঁচে থাকার সব কৌশল সে শিখে নিয়েছে। এই সময় আমরা দেখি তারা জঙ্গলে অনুশীলন করছে এবং সেখানে একজন বেঁচে যাওয়া মানুষকে ফেরালদের হাত থেকে পালানোর চেষ্টা করতে দেখে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে বলেন এবার তার জন্য একটি পরীক্ষা। তিনি তাকে নিজের স্নাইপার রাইফেল দেন এবং বলেন এই মানুষটিকে বাঁচাতে হবে, আর আশপাশের সব ফেরালকে হত্যা করতে হবে। অ্যাবিগেল বসে পড়ে। নিশানা করার আগে ক্যাসিয়াস তাকে বলেন শান্ত হতে, গভীর শ্বাস নিতে, লক্ষ্যবস্তুর দিকে তাকাতে এবং তারপর ট্রিগার টানতে। অ্যাবিগেল সবকিছুই করে, কিন্তু নিজেকে প্রমাণ করার তাড়নায় সে লক্ষ্যবস্তুর দিকে তাকালেও তার চারপাশে থাকা মানুষটিকে খেয়াল করে না। গুলি ছোড়ার পর দেখা যায় গুলিটি ফেরালকে নয়, বরং সেই বেঁচে থাকা মানুষটিকেই আঘাত করে। এটি ছিল একটি ভয়ঙ্কর ভুল। বিশেষ করে এমন এক পৃথিবীতে যেখানে মানুষ খুবই কম, সেখানে অ্যাবিগেল একজন মানুষকে হত্যা করে ফেলেছে। ক্যাসিয়াস তাকে ভীষণভাবে বকাঝকা করেন এবং নিজে সেখানে গিয়ে সব ফেরালকে মেরে ফেলেন। তিনি জানতেন মৃত মানুষটি আবার ফেরাল হয়ে ফিরে আসবে, তাই সে ফেরাল হয়ে ওঠার আগেই ক্যাসিয়াস তার মাথা কেটে দেন। এরপর সে নিজের গাড়ি থেকে তার জিনিসপত্র বের করতে শুরু করে এবং এমনকি নিজের জুতাও খুলে পড়ে,
কারণ ক্যাসিয়াসের নিজের জুতাগুলো খুবই জীর্ণ হয়ে গিয়েছিল। তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে চারদিক থেকে কয়েকটি গাড়ি তাদের ঘিরে ফেলে। সেই গাড়িগুলোর ভেতরে ছিল অনেক মানব, বেঁচে যাওয়া মানুষ, সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত। তারা দেখতে পায় ক্যাসিয়াস তাদের মৃত বন্ধুর জুতা পরে আছে। এতে তারা ধরে নেয় ক্যাসিয়াস একজন ডাকাত, যে তাদের বন্ধুকে হত্যা করে তার জিনিসপত্র লুট করেছে। লোকটিকে গুলি করা হয়েছিল, তাই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনো জাম্বি নয়, বরং একজন মানুষই তাকে মেরেছে। রাগে ফেটে পড়ে সবাই ক্যাসিয়াসের দিকে অস্ত্র তাক করে। ঠিক তখনই মেগান নামে এক গর্ভবতী নারী গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে সবার কাছে অনুনয় করে বলে, দয়া করে থামুন, আমাদের মতো তারাও এই পৃথিবীতে টিকে থাকা অল্প কয়েকজন মানুষের একজন, দয়া করে ওদের ছেড়ে দিন। তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আরেকটি ভয়ঙ্কর বিপদ নেমে আসে। তাদের করা শব্দে অনেক ফেরাল আকৃষ্ট হয়ে পড়ে। চারদিক থেকে দৌড়ে আসতে থাকে অসংখ্য জম্বি। এরা এত বেশি সংখ্যায় আর এত দ্রুত ছুটে আসছিল যে গাড়িতে করে পালানোর কোনো সুযোগই ছিল না। যেহেতু তাদের হাতে অস্ত্র ছিল, তাই সেগুলোকেই আড়াল হিসেবে ব্যবহার করে তারা লড়াই করে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে বেঁচে থাকা মানুষের দলটি দুর্বল হয়ে পড়ে। অনেক অস্ত্র থাকলেও তাদের গুলি ফুরিয়ে আসছিল, কিন্তু দানবগুলো থামছিল না। একের পর এক ফেরাল দলটির উপর ঝাঁপিয়ে পড়ে, কামড়াতে থাকে এবং তাদেরও দানবে পরিণত করতে শুরু করে। শেষ পর্যন্ত যে মানুষগুলো বেঁচে থাকে তারা হল ক্যাসিয়াস, অ্যাবিগেইল, মেগান এবং তার স্বামী ডেভিড। ফ্যারাল্লা যখন অন্য বেঁচে থাকা মানুষদের কামড়ে সংক্রমিত করতে ব্যস্ত ছিল, তখন এই চারজন সেই সুযোগ কাজে লাগায়। মেগান, ডেভিড, অ্যাবিগেইল আর ক্যাসিয়াস একসঙ্গে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে নতুন করে ফ্যারালে পরিণত হওয়া দলটির নেতা, যে নিজেও একজন ফ্যারাল, তার ও তার দলের সঙ্গে যা ঘটেছে তাতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। সে সব কিছুর জন্য ক্যাসিয়াসকেই দায়ী করে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে ক্যাসিয়াসের গন্ধ অনুসরণ করে সেই গাড়িটির পিছু নেয় যেটিতে করে তারা পালিয়েছে। কিন্তু ততক্ষণে ক্যাসিয়াস অনেক দূর চলে এসেছে। সে তাদের জিজ্ঞেস করে, তোমরা কোথায় যেতে চাও? তারা উত্তর দেয়, আমরা যেতে চাই দ্য কলোনিতে, যাকে বোট টাউন নামেও ডাকা হয়। এটি পানির ওপর তৈরি একটি কলোনি, বিশাল বিশাল জাহাজ নিয়ে গঠিত, যেখানে এখনও বেঁচে থাকা সব মানুষ বাস করে। সেখানে ডাক্তারসহ সব ধরনের সুবিধা রয়েছে। এসব কথা শুনে অ্যাবিগেইলের চোখ জ্বলে ওঠে, কারণ সে বহুদিন ধরেই মানুষের সঙ্গে বসবাস করার স্বপ্ন দেখছিল। প্রথমে ক্যাসিয়াস বিশ্বাসই করতে পারেনি যে এমন কোনো মানব সমাজ এখনও টিকে আছে। সে বলে, আমি এত বছর ধরে ঘুরে বেরিয়েছি, কিন্তু এমন কোনো সমাজ বা কমিউনিটির অস্তিত্ব কখনো দেখিনি। মেগেন তাকে জানায় তারা বহুবার সেই কমিউনিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব শুনে ক্যাসিয়াস রাজি হয়, তবে সে নিজে সেখানে যেতে পুরোপুরি প্রস্তুত ছিল না। তার মনে হচ্ছিল এত মানুষের ভিড়ে থাকা মানেই আরও বেশি বিপদ। কিন্তু অ্যাবিগেল জোর দিয়ে বলে তারা অন্তত একবার সেখানে যাবেই, এমনকি শুধু মেগেনদের নামিয়ে দিয়ে এলেও, কারণ তার বর্তমান অবস্থায় তাকে একা যেতে দেওয়া যায় না। ক্যাসিয়াসের মুখের অভিব্যক্তি স্পষ্ট জানিয়ে দিচ্ছিল সে এই সিদ্ধান্তের জন্যও প্রস্তুত নয়। পথে হঠাৎ তাদের গাড়ি বন্ধ হয়ে যায় এবং তারা বুঝতে পারে গাড়িটি নষ্ট হয়ে গেছে। ডেভিড একজন মেকানিক হওয়ায় সেটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সে ব্যর্থ হয়। বাধ্য হয়ে তারা হেঁটেই চলার সিদ্ধান্ত নেয়। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো জায়গায় পৌঁছায়, যেটি অ্যাবিগেল চিনতে পারে। এই জায়গার কাছেই ছিল একটি বিমানবন্দর, যেখানে তার বাবা একসময় কাজ করতেন। সে সবাইকে বলে তাদের বিমানবন্দরের দিকে যাওয়া উচিত, হয়তো সেখানে কোনো বিমান পাওয়া যাবে, তাহলে তাদের যাত্রা সহজ হবে। এই ধারণাটি শুনতে হাস্যকর মনে হয়, কারণ 10 বছর পর কোনো বিমানই আর উঠতে পারবে না। কিন্তু অ্যাবিগেল জেদ ধরলে শেষ পর্যন্ত ক্যাসিয়াস রাজি হয়। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত বিষয় আবিষ্কার করে, এয়ারফিল্ডের ভেতরে একটি বিমানও নেই। ভাগ্যক্রমে তারা একটি গ্যারাজে একটি ছোট বিমান খুঁজে পায়, যদিও 10 বছর পরে থাকায় সেটি বেশ জীর্ণ হয়ে গেছে। ডেভিড জানায় সে বিমানটি মেরামত করতে পারবে। ডেভিড যখন বিমানটি ঠিক করার কাজে ব্যস্ত, তখন অ্যাবিগেল আগের স্মৃতিতে হারিয়ে যায় এবং মনে করে কিভাবে তারা সব সময় সতর্ক থাকত। এই লোকগুলো বারবার নিজেদের আপন মানুষ বলে ভান করত। তারা চারদিকে তাকিয়ে দেখছিল,
হঠাৎই বুঝতে পারে যে বিশাল একটি ফেরাল দলের দিকে তারা এগিয়ে আসছে। তারা তখনও অনেক দূরে ছিল, কিন্তু যেভাবে তারা দৌড়াচ্ছিল সেই গতিতে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কাছে পৌঁছে যাবে। তারা দৌড়ে গিয়ে ডেভিডকে দ্রুত কাজ শেষ করতে বলে। অ্যাবিগেল পাইলটের সিটে বসে পড়ে এবং ছোটবেলায় তার বাবা তাকে যা যা শিখিয়েছিলেন সব কিছু মনে করার চেষ্টা করে। সে একটি বুকলেট তুলে নেয় এবং বিমানের সম্পর্কে পড়তে শুরু করে। ঠিক সেই সময়েই জাম্বিরা বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ডেভিড ও মেগান ইতোমধ্যেই বিমানের ভেতরে ছিল। কিছুটা চেষ্টার পর অ্যাবিগেল বিমানের ইঞ্জিন চালু করতে সক্ষম হয়। বিমানটি দ্রুত রানওয়ে ধরে এগোতে থাকে। তবুও জাম্বিগুলো এতটাই দ্রুত ছিল যে তারা চলন্ত বিমানের পেছনেও দৌড়াতে থাকে এবং এমনকি বিমানের ডানাও ক্ষতিগ্রস্ত করে। এই সময় ক্যাসিয়াস আধা ভেতরে আধা বাইরে ছিল। একটি জাম্বি তাকে ধরে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু ক্যাসিয়াস সেটির মাথায় গুলি করে তাকে বিমান থেকে ছিটকে ফেলে দেয়। শেষ পর্যন্ত অ্যাবিগেল বিমানটিকে আকাশে তুলে নেয়। বিমান উড়তে দেখে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে, কারণ এত দীর্ঘ পথ তারা এখন মাত্র কয়েক ঘণ্টায় পাড়ি দিতে পারবে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। প্রায় ১ ঘণ্টা পর বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে, কারণ ইঞ্জিনটি খুব পুরনো ছিল এবং দীর্ঘদিন সার্ভিস করা হয়নি। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায় এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে। নিজের জীবন বাঁচাতে ক্যাসিয়াস অ্যাবিগেলের পাশে চলে আসে এবং বিমানের নিয়ন্ত্রণ ধরে একটি গাছের ওপর আছড়ে ফেলে, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। তাদের পরিকল্পনা সফল হয়। সবাই সামান্য আহত হয়, কিন্তু কেউ মারা যায় না। যাই হোক, তারা যে পুরো দূরত্ব বিমানে পাড়ি দেওয়ার কথা ছিল তা শেষ করতে পেরেছে। এখন বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে, যা প্রায় ২ দিন সময় নেবে। তারা সিদ্ধান্ত নেয় আশপাশে কোনো জাম্বি না থাকায় ভাঙাচোরা কিছু ভবনের ভেতরেই রাত কাটাবে। তবে ক্যাসিয়াস চারপাশে ফাঁদ পেতে রেখেছিল। ভেতরে ঢোকার পর মেগান এসে তাকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি না থাকলে আমরা এতক্ষণে মরে যেতাম। এই কথা শুনে ক্যাসিয়াস, যে সবসময় কঠোর একজন মানুষ ছিল, কিছুটা নরম হয়ে যায়। মেগানকে দেখে তার নিজের অতীতের কথা মনে পড়ে যায়। সে তাকে বলে, আমাকেই প্রথমে আমার স্ত্রীকে হত্যা করতে হয়েছিল। বাধ্য হয়েই করেছি, কারণ সে সংক্রমিত হয়ে গিয়েছিল আর নিজেকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। সেদিন থেকেই সে শপথ করেছিল সে আর কারো জন্য লড়াই করবে না, শুধু নিজের বেঁচে থাকার জন্যই কাজ করবে। কিন্তু এরপর সে অ্যাবিগেলকে খুঁজে পায় আর তার সিদ্ধান্ত বদলে যায়। সে অ্যাবিগেলকে সঙ্গী করে তোলে, নিজের মেয়ের মতো তো করে বড় করে তোলে। ক্যাসিয়াস ব্যাখ্যা করে বলে, অ্যাবিগেল ছাড়া আর কাউকে বাঁচানো এখন তার দায়িত্ব নয়। তবে সে মেগান ও ডেভিডের দায়িত্ব নেয় এবং প্রতিশ্রুতি দেয় তাদের গন্তব্যে পৌঁছে দেবে। পরদিন তারা আবার যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হয়। একটি সুন্দর পরিষ্কার খামারবাড়ি, চারপাশে অনেক গাছ, এমনকি বিদ্যুৎও আছে। তারা বিস্মিত হয়ে খামারবাড়ির দিকে এগোতে চায়। ঠিক তখনই একটি স্পিকারের মাধ্যমে একটি কণ্ঠস্বর শোনা যায়, যা তাদের অস্ত্র নামিয়ে রাখতে বলে। তারা কথা মেনে অস্ত্র ফেলে ভেতরে ঢোকে। জানা যায় এই জায়গার মালিক একজন বিজ্ঞানী। তিনি সব বেঁচে থাকা মানুষকে পেয়ে ভীষণ আনন্দিত হন এবং তাদের জন্য সুস্বাদু খাবার প্রস্তুত করেন। খাওয়ার সময় সবাই কেঁদে ফেলে, কারণ ১০ বছর পর তারা এত ভালো খাবার খাচ্ছিল। রাতের খাবারের পর তারা বসে কথা বলতে শুরু করে। তখন বিজ্ঞানী খুব অদ্ভুতভাবে বলে যে এই ভাইরাস কোনো খারাপ জিনিস নয়, বরং এটি মানব বিবর্তনের একটি ধাপ। তার বিশ্বাস এই ভাইরাস সব দুর্বল মানুষকে মেরে ফেলেছে এবং শক্তিশালীদের ফেরালে রূপান্তর করেছে। এই নতুন ফেরালদেরই পৃথিবী দখল করা উচিত, আর বাকি দুর্বল মানুষদের মরে যাওয়াই ভালো। সে সব কথা বলার সময় সবাই মাথা ঘুরতে অনুভব করে, কারণ সে সবার পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এভাবেই বোঝা যায় ভেতরে ডাকার পেছনে বিজ্ঞানীর উদ্দেশ্য ভালো ছিল না। চোখ খুলে তারা দেখতে পায় তারা সবাই বাধা। তখন বিজ্ঞানী তার আসল পরিচয় প্রকাশ করে বলে, আমি এখানে শুধু জম্বিদের সঙ্গে লড়াই করার জন্যই আছি। সে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছিল, এমনকি সে তার জম্বিতে পরিণত হওয়া স্ত্রীকেও এখানে বন্দী করে রেখেছিল। সে এমন একটি যন্ত্রও তৈরি করেছিল যার মাধ্যমে সে শুধু তার স্ত্রীকেই নয়, সব জম্বিকেও নিয়ন্ত্রণ করতে পারে। সে ব্যাখ্যা করে বলে, আমি চাই সব মানুষ মারা যাক এবং ফেরাল বা জম্বিতে পরিণত হোক,
যাতে আমি সবাইকে নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী শাসন করতে পারি। এরপর সে তার জম্বিতে পরিণত হওয়া স্ত্রীকে মুক্ত করে এবং যন্ত্রের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করে এই লোকগুলোর দিকে পাঠায় আক্রমণ করার জন্য। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সে যখন ক্যাসিয়াসের দিকে এগিয়ে আসে, ক্যাসিয়াস তাকে জোরে লাথি মেরে দূরে ছিটকে দেয়। এদিকে ডেভিড তার শক্তি ব্যবহার করে নিজের বাঁধন ছিঁড়ে ফেলে। এখানেই জানা যায় একটি বড় মোড়। ডেভিড ধীরে ধীরে সংক্রমিত হচ্ছিল। সে কয়েকবার আত্মহত্যা করার কথাও ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় আগে তার স্ত্রীকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবে, তারপর নিজের জীবন শেষ করবে। সে আরও ঠিক করেছিল, যাত্রাপথে যদি সে পুরোপুরি সংক্রমিত হয়ে যায় তাহলে সে নিজেই নিজেকে মেরে ফেলবে। এই সত্যটা তখনও কেউ জানত না। কিন্তু জম্বি ভাইরাস থেকে পাওয়া শক্তির জোরে এবার সে এই নতুন জম্বিটির সঙ্গে লড়াই শুরু করে। শেষ পর্যন্ত তারা জম্বিটিকে মেরে ফেলে, আর বিজ্ঞানী ভয়ে পালিয়ে যায়। এই সুযোগে তারা নিজেদের অস্ত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে এবং বিজ্ঞানী ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে গেলেও বিজ্ঞানী হাল ছাড়ে না। যে কোনো মূল্যে তাদের মেরে ফেলার সংকল্প নিয়ে সে তার যন্ত্র ব্যবহার করে অসংখ্য জম্বিকে তাদের গাড়ি পেছনে লাগিয়ে দেয়। এদিকে সামনে গিয়ে তারা দেখতে পায় রাস্তা বন্ধ। উপায় না পেয়ে তারা গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। পেছন দিক থেকেও বিশাল সংখ্যায় জম্বি ধেয়ে আসে। ডেভিড তখন বুঝতে পারে সে প্রায় পুরোপুরি সংক্রমিত হয়ে গেছে। তার পেটের শিরাগুলো কালচে হয়ে জমে যাচ্ছিল আর তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। সে সেখানে তার স্ত্রীর সঙ্গে দেখা করে শেষ বিদায় জানায়। মেগান তাকে ছেড়ে যেতে চাইছিল না। সে বলে, আমি এটা আমাদের সন্তানের জন্য করছি। এই কথা বলেই সে ক্যাসিয়াসের সঙ্গে চলে যায়, আর ডেভিড একাই বাকি জম্বিদের সঙ্গে লড়াই শুরু করে। জম্বিরা আর ওই তিনজনকে ধাওয়া করতে পারে না, আর তারা নদীর তীরে পৌঁছে যায়। ভাগ্যক্রমে মেগান যে শহরে যাওয়ার কথা ছিল সেটি পানির নিচে তৈরি। অ্যাবিগেল সঙ্গে সঙ্গে সাহায্য চাইতে যায়। তাদের দেখে সেখানকার লোকেরা দূর থেকে গুলি চালিয়ে পেছন থেকে ধাওয়া করা দানবগুলোকে আক্রমণ করে। এরপর একটি নৌকা পাঠানো হয় যাতে করে তারা কলোনির ভেতরে ঢুকতে পারে। শেষ পর্যন্ত তারা জম্বিদের হাত থেকে রক্ষা পায়। এখানেই জানা যায় এই জম্বি বা ফ্যারালরা পানির নিচে যেতে পারে না। এরপর আমাদের কলোনির একটি দৃশ্য দেখানো হয়। আগেই বলা হয়েছে এই কলোনিটি বড় বড় জাহাজ জুড়ে তৈরি, আর এটি দেখে সবাই অবাক হয়ে যায়। বহু বছর পর আবার কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ায় অ্যাবিগেল ভীষণ আনন্দিত হয়। সে এখানে দারুণ সময় কাটাতে থাকে। এদিকে মেগান, যার অবস্থা তখন আরও খারাপ হয়ে গিয়েছিল, এখানকার চিকিৎসা পায়। জানা যায় সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এটাও প্রকাশ পায় যে মেগান আর বেশি দিন বাঁচবে না, কারণ সে অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছে, আর এখানে তাকে দেওয়ার মতো কোনো উপযুক্ত রক্ত নেই। সেই রাতেই নতুন আগতদের সম্মানে একটি পার্টির আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এসব আনন্দ থেকে দূরে থাকা অ্যাবিগেইল এই পার্টি খুব উপভোগ করে। কিন্তু ক্যাসিয়াস তখন তাকে সতর্ক করে বলে তাদের এখান থেকে চলে যেতে হবে। অ্যাবিগেল যেতে রাজি হয় না, আর এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঘুরে বেড়াতে গিয়ে অ্যাবিগেল একটি গোপন কক্ষে পৌঁছে যায় যেখানে অসংখ্য বিস্ফোরক বসানো ছিল এবং সেখানে একটি বড় রিমোট ঝুলছিল। সে সেটিতে হাত দেওয়ার আগেই একটি ছেলে এসে তাকে থামায় আর বলে এটাই তাদের পরিকল্পনা। সে বলে, যদি কখনো ফ্যারালরা এই কলোনিতে আক্রমণ করে তাহলে আমরা সবাই নিচের টানেল দিয়ে পালিয়ে যাব, সাথে এই কলোনিটিকে বোমা দিয়ে উড়িয়ে দেব যাতে এখানে আসা সব জম্বি মারা যায়। ছেলেটি কেবল অ্যাবিগেলকে এই তথ্যগুলোই দিচ্ছিল। সে জানত না যে এই পরিকল্পনার প্রয়োজন ঠিক এখনই পড়বে, কারণ সেই পাগল বিজ্ঞানী ইতোমধ্যেই তার যন্ত্র ব্যবহার করে অসংখ্য জম্বিকে এখানে নিয়ে এসেছে। সে একই সঙ্গে আলফা ফ্যারালের সঙ্গে হাত মিলিয়েছিল, যে ফ্যারালটি ছিল প্রথম যে বেঁচে যাওয়া দলের নেতারূপে আমরা যাকে দেখেছিলাম। সে ক্যাসিয়াসের কাছে নিজের দলের প্রতিশোধ নিতে চেয়েছিল। একবার সে আলফাকে নিয়ন্ত্রণে নেওয়ার পর সব ফ্যারালই তার আদেশ মানতে শুরু করে। যখন আলফা ফ্যারাল নির্ভয়ে পানির নিচে লাফ দেয় তখন অন্য জম্বিরাও পানির ভয় কাটিয়ে উঠে একে একে পানির নিচে ঝাঁপিয়ে পড়ে, আর সাঁতরে সেই কলোনির দিকে এগিয়ে যায়। পুরো কলোনি জুড়ে বিকট অ্যালার্ম বেজে ওঠে। ফ্যারালদের উপস্থিতি টের পেয়ে সব মানুষ গোপন দরজার দিকে দৌড়াতে শুরু করে। কলোনির ভেতরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর কিছু ফ্যারাল মানুষের ওপর আক্রমণও চালায়। এই হইচইয়ের মাঝেই
ক্যাসিয়াস প্রথমে অ্যাবিগেলকে খুঁজতে থাকে, অবশেষে তাকে খুঁজে পায়। কিন্তু তারা বুঝতে পারে তারা তখনও পালানোর টানেল থেকে অনেক দূরে রয়েছে। এই লড়াইয়ের সময় ক্যাসিয়াসের মুখোমুখি হয় সেই বিজ্ঞানীর সঙ্গে। বিজ্ঞানী মনে করছিল এই যন্ত্র তৈরি করে সে যেন নিজেই এক নতুন ঈশ্বর হয়ে গেছে। বিজ্ঞানীর এই উন্মত্ত কর্মকাণ্ডে ক্যাসিয়াস এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার যন্ত্রটিকে বারবার দেয়ালে আছড়ে ভেঙে ফেলে। এর ফলে নিয়ন্ত্রণ সংকেত বন্ধ হয়ে যায়, আর জম্বিরা এবার আর কারো নিয়ন্ত্রণে না থেকে যাকে সামলে পায় তাকেই আক্রমণ করতে শুরু করে। এই সুযোগে ক্যাসিয়াস কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এগোতে গিয়ে ক্যাসিয়াস দেখতে পায় মেগান মারা গেছে, তবে সে একটি কন্যা সন্তান রেখে গেছে যে এখনও বেঁচে আছে। মৃত্যুর আগে মেগান ক্যাসিয়াসের হাতে দায়িত্ব তুলে দিয়ে গিয়েছিল। সে বলেছিল, যেভাবে তুমি অ্যাবিগেলকে বড় করেছ আর প্রশিক্ষণ দিয়েছ, ঠিক সেভাবেই আমার মেয়েকেও গড়ে তুলবে। এরপর দেখানো হয় সব বেঁচে থাকা মানুষ টানেল দিয়ে পালিয়ে নিরাপদ স্থানে পৌঁছে গেছে। রিমোট কন্ট্রোলটি এখন সেই ছেলেটির হাতে, যে অ্যাবিগেলের বন্ধু হয়ে উঠেছিল। সে লক্ষ্য করে অ্যাবিগেল আর তার চাচা এখনও টানেল থেকে বের হয়নি, তাই সে অপেক্ষা করতে থাকে এবং অ্যাবিগেল না আসা পর্যন্ত কলোনি ধ্বংস করার সিদ্ধান্ত স্থগিত রাখে। এদিকে অ্যাবিগেল একের পর এক জম্বির সঙ্গে লড়াই করছিল। ঠিক তখনই একটি আলফা জম্বি তার সামনে এসে দাঁড়ায়। অ্যাবিগেল হঠাৎ লক্ষ্য করে আলফা জম্বিটির হাতে একটি ব্রেসলেট। সেটি ছিল সেই একই ব্রেসলেট যা সে ছোটবেলায় নিজের হাতে বানিয়ে তার বাবাকে দিয়েছিল। এই আলফা জম্বিটিই ছিল তার বাবা। সে কিছুতেই বুঝতে পারছিল না কি করবে। জম্বিটি তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্যাসিয়াস এসে তাকে বাঁচায়। এতে অ্যাবিগেল হুঁশ ফিরে পায়। সে ক্যাসিয়াসকে বাঁচাতে চায়, কিন্তু নিজের বাবাকে হত্যা করা তার জন্য এক মুহূর্তের জন্য সহজ ছিল না। তবুও সে বুঝতে পারে এই জম্বি মানুষটি তার বাবা নয়। আসলে তার সত্যিকারের বাবা ছিল ক্যাসিয়াস। এই উপলব্ধি থেকেই সে আলফা জম্বিটির মাথায় গুলি করে এবং ক্যাসিয়াসকে বাঁচায়। নিজের বাবাকে মারার পর কিছু সময়ের জন্য অ্যাবিগেল মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু ক্যাসিয়াস দ্রুত তাকে টেনে নিয়ে টানেলের দিকে ছুটে যায়। তারা টানেল থেকে বের হতেই সেই ছেলেটি বোতাম চেপে কলোনি ধ্বংস করে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কলোনি ধ্বংস হয়ে যায়, আর সেখানে জড়ো হওয়া সব জম্বি আগুনে পুড়ে শেষ হয়ে যায়। নদীর অপর পাড়ে দাঁড়িয়ে থাকা বেঁচে যাওয়া মানুষরা এবার দূরে একটি ছোট দ্বীপ দেখতে পায়। সেই দ্বীপ তাদের কাছে নতুন আশার প্রতীক হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় সেখানেই একটি নতুন কলোনি গড়ে তুলবে। এই সময় ক্যাসিয়াসের মনোভাবও বদলে যায়। অন্যরা তার জীবন বাঁচিয়েছিল, আর তখনই সে বুঝতে পারে মানুষ আসলে হুমকি নয়, বরং শক্তি। সেও তাদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয় এবং অ্যাবিগেল ও ছোট মেয়েটিকে সঙ্গে নিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যায়। তারা সেই দ্বীপের দিকে যাত্রা শুরু করে, যেটিকে তারা তাদের নতুন ঘর বানাবে, একটি জায়গা যেটিকে তারা চিরদিনের জন্য জম্বি ও ফেরালদের থেকে দূরে রাখবে।